হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বাংলার ক্লাসের সঙ্গে যুক্ত তারা সবাই জানো যে আমার ক্লাসে আমি 10, 11, 12 বিভিন্ন ক্লাসের বাংলার বিভিন্ন চ্যাপ্টার পড়াচ্ছি এবং কিছুদিনের মধ্যেই আমি ক্লাস 9 এবং বিভিন্ন চাকরির পরীক্ষার পড়াগুলোর ভিডিও আপলোড করতে থাকি। সুতরাং যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি এখানে আমার ভিডিওস দিতে থাকবো। চ্যানেলটার সঙ্গে সবাই যুক্ত হয়ে থেকো। তো আজকে আমি যেটা পড়াবো, আমার আজকের ভিডিও ক্লাস 10-এর 10ম শ্রেণীর পাঠ্য একটি প্রবন্ধ, বিজ্ঞান বিষয়ক একটি প্রবন্ধ, যার নাম বাংলা ভাষায় বিজ্ঞান। প্রাবন্ধিক রাজশেখর বসু, জন্মসাল 1880, মৃত্যুসাল 1960। এবারে খেয়াল করো, তার সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা আমরা একটু জেনে নেব এবং তারপরেই আমরা মূল প্রবন্ধে প্রবেশ করব। রাজশেখর বসু ছিলেন প্রখ্যাত একজন রসায়নবিদ এবং সাহিত্যিক। পরশুরাম ছদ্মনামে তিনি একাধিক রসরচনা সৃষ্টি করে গেছেন, যার জন্য বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন এই মানুষটি। সুতরাং রাজশেখর বসুর ছদ্মনাম আমরা পেয়ে গেলাম পরশুরাম। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থর মধ্যে রয়েছে বিচিন্তা, লঘুগুরু, ভারতের খনিজ, কুটির শিল্প, এইরকম একাধিক। তার আরেকটি অবিস্মরণীয় কীর্তি বাংলা অভিধান, যেটির নাম চলন্তিকা। চলন্তিকার নাম শোনেননি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। এবং চলন্তিকা নামক এই বাংলা অভিধানটি প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। গুণী এই ব্যক্তি রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার যেমন অর্জন করেছিলেন, তেমনি পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হয়েছিলেন। সর্বোপরি কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে পৃথক পৃথকভাবে ডক্টরেট উপাধিতে ভূষিত করে। কেমন? এবারে চলে এসো বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটার বিষয়ে। এই প্রবন্ধটির মূল গ্রন্থ হচ্ছে বিচিন্তা। আমরা একটু আগে যে তার প্রবন্ধ গ্রন্থগুলোর নাম পড়ে এলাম, তার মধ্যে প্রথমটাই ছিল বিচিন্তা। বিচিন্তা নামক প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় 1955 খ্রিস্টাব্দে। তোমাদের সুবিধের জন্য, যাতে তোমরা একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, সেজন্যই দেখো বিচিন্তা গ্রন্থটি প্রচ্ছদও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কেমন? এবারে এই যে পুরো প্রবন্ধটা আমাদের রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, এটাকে আমরা ছোট ছোট কয়েকটা সাব টপিকে ভাগ করে নিতে পারি। অর্থাৎ কি কি ছোট ছোট বিষয় এখানে আলোচিত হয়েছে সেগুলো যদি আমরা আগেই দেখে নিই তাহলে পড়তে সুবিধা হবে। প্রথমেই যেটা লেখক আলোচনা করেছেন যে কাদের জন্য এই বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, কাদের জন্য সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। অর্থাৎ দুই শ্রেণীর যে পাঠক তাদের বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে লেখক বিস্তারিত আলোচনা করে নিয়েছেন। এরপরে তিনি যেটাতে গেছেন সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক সন্দর্ভ বা প্রবন্ধ এবং গ্রন্থ লেখার বাধাগুলি কি কি আছে। এখনো যে বাংলা ভাষায় যথেষ্ট সংখ্যক প্রবন্ধ গ্রন্থ লেখা যাচ্ছে না, সে সম্পর্কে বাধাগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং তারপরেই সেই একই সঙ্গে আলোচিত হয়েছে যে সেই বাধা বা প্রতিবন্ধকতাগুলি কিভাবে দূর করা যেতে পারে। ক্লিয়ার সবার কাছে? তাহলে প্রাবন্ধিক রাজশেখর বসু তিনি কিন্তু যেমন একজন প্রখ্যাত রসায়নবিদ ছিলেন, তেমনি একই সঙ্গে একজন উল্লেখযোগ্য সাহিত্যিকও ছিলেন। পরশুরাম ছদ্মনামে যিনি একাধিক রসরচনা সৃষ্টি করে গেছেন। আজকে সেই রাজশেখর বসুরই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান আমরা আলোচনা করতে শুরু করছি। প্রথমেই দেখো কি বলছেন লেখক।
যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হচ্ছে বা প্রবন্ধ লেখা হচ্ছে তাদের মোটামুটিভাবে 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম শ্রেণীতে কারা পড়ছেন? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তারা কারা? অল্প বয়স্ক ছেলে মেয়ে বা অল্প শিক্ষিত বয়স্ক লোক। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শ্রেণী, যারা ইংরেজি জানে না বা জানলেও খুব কম জানে। তারা কারা? না, যারা ছোট ছোট ছেলে মেয়ে বা যারা অল্প শিক্ষিত বয়স্ক মানুষ। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ছে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক মানে কম বেশি বিজ্ঞান পড়েছে। এই হচ্ছে 2 শ্রেণী। এবারে প্রথম শ্রেণীর পাঠক যারা, অর্থাৎ কিনা যারা ইংরেজি জানে না বা জানলেও অতি অল্প জানে, তাদের সম্পর্কে লেখক কি বলছেন? বলছেন প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এগুলো। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকম ফুল হয়। এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এই শ্রেণীর পাঠকের সুবিধেটা কি দেখো? এরা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। যেমন লেখক তার কথাই বলছেন, তার নিজের কথাই, ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। সেখানে একটা স্টেটমেন্ট তিনি উল্লেখ করছেন, এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। মার্ক করবে, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নূতন করে শিখতে হচ্ছে। তাহলে কি বলা হলো? বলা হলো যে যাদের জন্য বাংলা বিষয়ক, বাংলা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা গ্রন্থ আমরা লিখতে চাইছি, তাদেরকে মোটামুটিভাবে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম শ্রেণীতে কারা পড়ছেন? যারা ইংরেজি জানেই না বা জানলেও খুব অল্প জানে। তারা কারা? কম বয়সী ছেলে মেয়ে বা বেশি বয়সী অল্প শিক্ষিত মানুষ। এবার তাদের বিজ্ঞানের সঙ্গে আগে থেকে পরিচয় নেই। তারা হয়তো সামান্য কয়েকটা ইংরেজি টার্ম বা পরিভাষা জানে, যেমন টাইফয়েড জানে, যেমন আয়োডিন জানে, আর সামান্য কয়েকটা স্থূল তথ্য, বেসিক কিছু ইনফরমেশনস তারা জানে, যেমন জল আর কর্পূর বাতাসে কিছুক্ষণ রাখলে সেটা উবে যাবে, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো প্রভৃতি গাছে 2 রকম ফুল হয়। ফলে এই কয়েকটা সামান্য তথ্য তাদের জানা আছে, কিন্তু আধুনিক সুশৃঙ্খল বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এবার এরা যেহেতু ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, কারণ যেহেতু এরা ইংরেজি জানে না বা জানলেও খুব কম জানে, ফলে তুমি যখন এদেরকে বাংলা পরিভাষা দিয়ে রচিত বাংলা বিজ্ঞান বিষয়ক কোনো গ্রন্থ দিচ্ছ, তখন এদের পক্ষে পড়তে অসুবিধা হবে না, কারণ ভাষাগত বিরোধী সংস্কার এদের ক্ষেত্রে আসবে না। যেমন লেখক বলছেন
যে তাকেও ছোটবেলায় যখন ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়তে হয়েছিল, সেখানে যে একটা আদেশ দেওয়া হয়েছিল বা একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার ওপর একটা সমবাহু ত্রিভুজ আঁকো। এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ তারা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত ছিলেন। ফলে এই যে একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখা, তার ওপরে একটা সমবাহু ত্রিভুজ, এগুলো বুঝতে বাধা হয়নি। কিন্তু যারা ইংরেজিতে জিওমেট্রি পড়ে এসেছে, তাদের কাছে এই বাক্যটা শুনতে তো ভালো লাগবেই না, তার থেকেও বড় কথা তারা মানেটাই বুঝতে পারবে না। লেখক একটা ছোট্ট উদাহরণ দিচ্ছেন যে মানুষটা আজন্ম মানে জন্ম থেকে ইজের পড়ে বড় হয়েছে, ইজের মানে এখনকার দিনের ভাষায় তুমি বারমুডা বলতে পারো, 3/4 প্যান্টস, যেগুলো যারা আজন্ম ইজের পরে বড় হয়েছে, তাকে যদি তুমি হঠাৎ এখন একটা ধুতি পরতে বলো, তার খুব অসুবিধা হবে। ফলে যারা ছোটবেলা থেকে ইংরেজিতে জিওমেট্রি পড়েছে বা ইংরেজিতে বিজ্ঞান পড়েছে, তাদের হঠাৎ যদি বলা হয় যে তুমি বাংলা ভাষায় বিজ্ঞান পড়ো এবং সেটা পড়ে বোঝো, ডেফিনেটলি একটু অসুবিধা তো হবেই। সেই জন্যই লেখক বলছেন যে আমাদের সরকার কি করছেন, রাজকার্যে অর্থাৎ সমস্ত রকম অফিসিয়াল যে কাজকর্ম, সেই সমস্ত সরকারি কাজকর্মে তারা দেশি পরিভাষা চালাচ্ছেন, অর্থাৎ বাংলা। তাতে অনেকেই মুশকিলে পড়েছেন, কারণ তাদেরকে আবার নতুন করে সব শিখতে হচ্ছে। অর্থাৎ প্ল্যাটো মানে যে মালভূমি, সেইটা, ত্রিভুজ মানে আমরা ইংরেজিতে যেটা শিখেছিলাম ট্রায়াঙ্গল, ও তার মানে ট্রায়াঙ্গল মানে ত্রিভুজ, তাহলে আমাকে ত্রিভুজ আঁকতে বলছে মানে আমাকে একটা ট্রায়াঙ্গল ড্র করতে হবে। এই ব্যাপারটার কথা লেখক বলছেন যে যেহেতু সরকারি কাজকর্মে বাংলা পরিভাষা ব্যবহৃত হতে শুরু করেছে, তাতে অনেকেই খুব মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে সেই বাংলা পরিভাষাগুলো শিখে তারপর কাজকর্ম করতে হচ্ছে। এই সমস্যাটা কাদের? বুঝতেই পারছো, দ্বিতীয় শ্রেণীর পাঠকদের, যারা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় অল্প বিস্তর বিজ্ঞান পড়েওছেন। লেখক কি বলছেন, পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে, তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, পূর্ব সংস্কারটা কি, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত, এটাকে বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। তাহলে কিরকম হচ্ছে, প্রথম শ্রেণীর পাঠক সে ইংরেজি জানে না বা জানলেও খুব কম জানে, সেজন্য সে যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন তার পক্ষে ভাষাটা কোনো বাধা হয় না, শুধু বিষয়টা শিখলেই চলে। ঠিক সেই কারণেই পাশ্চাত্য কোনো শিক্ষার্থী চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হচ্ছে না, কারণ পাশ্চাত্য শিক্ষার্থী সেও তার মাতৃভাষাতেই বিজ্ঞানটা শিখছে। এবার দ্বিতীয় শ্রেণীর পাঠক, তাকে তার পূর্ব সংস্কার দমন করতে হচ্ছে, অর্থাৎ এতদিন আমি ইংলিশ মিডিয়ামে সবকিছু পড়ে এসেছি, সেই ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা আমাকে বর্জন করে আগে বাংলা যে মিডিয়াম সেইটাকে আয়ত্ত করতে হবে, তারপর কিনা বিষয়টাকে আয়ত্ত করতে হবে। ফলে তাকে পাশ্চাত্য শিক্ষার্থীর তুলনায় বা প্রথম শ্রেণীর শিক্ষার্থীর তুলনায়, দুজনের তুলনাতেই তাকে একটু বেশি চেষ্টা করতে হবে। ক্লিয়ার সবার কাছে যে আগে আমি ভাষাগত ব্যবধানটা কাটিয়ে উঠব, তারপরে আমি বিষয়টাকে বুঝব। এবারে তাহলে আমার
এই টপিকটা কিন্তু আলোচনা করা হয়ে গেল যে কাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হচ্ছে, সেই বিষয়ে যে বিশদ আলোচনা, সেই টপিকটা আমরা কভার করলাম। এবারে আমরা একই সঙ্গে দেখতে দেখতে যাব যে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক সন্দর্ভ অর্থাৎ কিনা প্রবন্ধ বা গ্রন্থ লেখার বাধাগুলো কোথায়, কিভাবে সেই বাধাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি। প্রথমেই আমরা এই লাইনটাকে মার্ক করে নেব, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। কিরকম বাধা? প্রথম বাধা নাম্বার 1, বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই, অর্থাৎ টার্ম যেগুলোকে আমরা বলছি, এক একটা সায়েন্টিফিক টার্ম যেগুলো প্রচুর নেই। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংখ্যার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তাহলে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রবন্ধ বা গ্রন্থ লেখার অনেকগুলো বাধা রয়েছে। তার মধ্যে প্রথমত এবং প্রধানত যে বাধাটা, সেটা হলো যে বাংলায় যথেষ্ট পরিমাণে পারিভাষিক শব্দ নেই। এবার এই সমস্যাটার সমাধান করতে অনেক বছর আগে চেষ্টা করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ, কিন্তু তাদের এই চেষ্টাটা সুফলপ্রসূ হয়নি। কারণ তারা যাদেরকে এই কাজের জন্য নিয়োগ করেছিলেন, তারা একসঙ্গে না কাজটা করে আলাদা আলাদাভাবে করেছিলেন। ধরো, বিজ্ঞানীও রয়েছেন, যিনি লেখক তিনিও আছেন, ভাষাতত্ত্বজ্ঞ পণ্ডিত তিনিও আছেন। ফলে তারা প্রত্যেকেই একটাই ইংরেজি শব্দের 3টে পরিভাষা 3 জনে লিখছেন। এইরকমভাবে যদি অন্তত 100টা শব্দের পরিভাষা রচিত হয়, তাহলে তার পরিভাষা হয়ে গেল 300 খানা। এই জন্যেই এই প্রচেষ্টাটা ত্রুটিযুক্ত। এই ত্রুটিটাকে ঠিক করবার জন্যই তারা এবার চেষ্টা করলেন কারা? কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে একটা পরিভাষা সমিতি গঠন করলেন। তাতে তারা নিলেন বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপককে, ভাষাতত্ত্বজ্ঞকে, সংস্কৃত জানা পণ্ডিত ব্যক্তিকে এবং কয়েকজন লেখককে, এবং তাদেরকে বললেন যে আপনারা একসঙ্গে মিলে কাজটা করুন, একসঙ্গে মিলে পরিভাষা রচনা করুন। তাতে দেখা গেল যে তাদের চেষ্টাটা বেশি মাত্রায় সফল হয়েছে, কারণ সবাই সবার সঙ্গে আলাপ আলোচনা করে পরিভাষা রচনা করেছেন। এই প্রসঙ্গে লেখক কি বলছেন? পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন, এবারে কি বলছেন লেখক, কি বলছেন? দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। কিভাবে? না, যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। ক্লিয়ার? তাহলে লেখক প্রথমেই যেটা বলছেন সেটা হচ্ছে যে পরিভাষা রচনা কোনো একজনের কাজ হতে পারে না। একসঙ্গে মিলে যদি কাজটা না করা যায়, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে পরিভাষা রচিত হতে পারবে না, তাতে নানা রকম ত্রুটি থেকে যাবে।
এবার কলকাতা বিশ্ববিদ্যালয় সত্যি, এটাতে কোনো সন্দেহ নেই যে তারা একসঙ্গেই কাজটা করেছিলেন, কিন্তু তাদের সংকলনটা খুব বড় নয়, আরও অনেক পারিভাষিক শব্দের প্রয়োজন আছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে তাহলে যতদিন সবকটা ইংরেজি বৈজ্ঞানিক শব্দের উপযুক্ত প্রামাণ্য বাংলা পরিভাষা রচিত না হচ্ছে, ততদিন কি বাংলায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ লেখা বন্ধ থাকবে? লেখক বলছেন একেবারেই নয়। যতদিন না আমরা যথেষ্ট পরিমাণে বাংলা পারিভাষিক শব্দ পাচ্ছি, ততদিন কি করতে হবে? ইংরেজি শব্দই বাংলা বানানে আমাদের লিখতে হবে। এই একই কথার সমর্থন করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি। তারা কি বলছেন? তারা প্রথমেই দেখো, বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তাঁরা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, যেমন প্যারাডাইক্লোরোবেনজিন। ঠিক আছে? এবং এটাও বলছেন উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা, এইগুলো। তাহলে যেরকম বলছেন লেখক যে যতদিন না উপযুক্ত যথার্থ বাংলা পরিভাষা আমরা পাচ্ছি, ততদিন ইংরেজি পরিভাষাটাকেই বাংলা বানানে লিখব। কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিও একই কথা বলছেন। তারা বিধান দিয়েছেন যে নতুন নতুন রাসায়নিক বস্তু যেগুলো আবিষ্কৃত হচ্ছে, তার ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন। আবার উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক যে শব্দ যেগুলো আন্তর্জাতিক স্তরে চলছে, সেগুলো সেই ইংরেজি শব্দটাই বাংলায় বাংলা বানানে চালানো যেতে পারে, যেমন আর্থ্রোপোডা, ইনসেক্টা। হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম বাধা, এবং সেই বাধাটাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি। এবারে এসো 2 নম্বর। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। নগণ্য মানে সামান্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন, তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তাহলে 2 নম্বর বাধাটা কি? সেটা হচ্ছে যে পাশ্চাত্য দেশের মানুষের বিজ্ঞান সম্পর্কে একটা অন্তত প্রাথমিক ধারণা আছে, যেটা এদেশের জনসাধারণের নেই। এবং প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে যদি সামান্য মাত্র পরিচয় না থাকে, তাহলে কিন্তু বৈজ্ঞানিক রচনা বোঝাটা সহজ নয়। সেই জন্যেই যারা এখানকার বাংলায় যারা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ লিখছেন, তাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি যদি বয়স্কদের জন্যও লিখি, তাহলেও কিন্তু আমাকে একেবারে প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে লিখতে হবে, তা নয়তো তারা বুঝতে পারবেন না। এটা ঠিক যে কালক্রমে যখন এদেশেও বিজ্ঞান শিক্ষার বিস্তার হবে পাশ্চাত্য দেশের মতো, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। ততদিন পর্যন্ত এরকম প্রাথমিক বিজ্ঞানের মতোই গোড়া থেকেই লিখতে হবে, যাতে সবাই বুঝতে পারেন। এবারে 3 নম্বর বাধা এবং তার উপায়।
বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি, তাহলে কি বলা হচ্ছে? বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। তাহলে এটা আমাদের 3 নম্বর বাধার জায়গা। অনেক স্থলে তাঁদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন, বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তাঁরা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পারসন, সেন্সিটিভ উন্ড, সেন্সিটিভ প্লান্ট, সেন্সিটিভ ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। কেউ যদি এবার লেখেন সেন্সিটাইজড পেপারের অনুবাদ তিনি করছেন স্পর্শকাতর কাগজ, সেটা খুব উৎকট, মানেটাও বোঝা যাবে না, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন। এ জায়গায় কি লিখতে হবে? সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। তাহলে যেটা বলা হচ্ছে যে একটা বিজ্ঞান বিষয়ক রচনা লেখার জন্য যেরকম রচনা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও অনেক লেখক আয়ত্ত করে উঠতে পারেননি। তাদের ভাষা অনেক জায়গাতেই আড়ষ্ট, ইংরেজির আক্ষরিক অনুবাদ, যার ফলে সেটা পড়তে কষ্ট হচ্ছে। তাঁদের আবার বক্তব্য হচ্ছে যে ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বাংলা শব্দেরও তো সেই রকম হলেই চুকে গেল, কিন্তু তাহলেও কিন্তু চুকে যায় না। যেমন সেন্সিটাইজড পেপার, তুমি যদি বলো সেন্সিটিভ পারসন, তাহলে স্পর্শকাতর ব্যক্তি বা স্পর্শকাতর কোনো ঘটনা, কিন্তু সেন্সিটাইজড পেপার তুমি যদি লেখো স্পর্শকাতর কাগজ, মানে হবে কোনো? মানেটাই হবে না, সেজন্য উৎকট হয়ে যাবে। তার জায়গায় তোমাকে তাহলে বাঁচতে হবে সুগ্রাহী কাগজ। অর্থাৎ একটা ইংরেজি শব্দের যে বিভিন্ন বাংলা হতে পারে, সেইটার মধ্যে থেকে কোনটা আমি আমার রচনার জন্য, আমার প্রবন্ধের জন্য বাছবো, সেটা আমাকেই ঠিক করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এবারে এসো 4 নম্বর বক্তব্য। কি বলছেন লেখক? অনেক লেখক তাঁদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করেন। তাহলে এটা আমাদের পয়েন্ট নাম্বার 4, যে ইংরেজিতেই ভাবছি এবং একদম ইংরেজির লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তার অনুবাদ করবার চেষ্টা করছি, এতে রচনা উৎকট হয়। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। এটার একদম মাছি মারা নকল কিরকম? পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। লেখক বলছেন এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। কথা প্রসঙ্গে বলে রাখি, তোমাদের ক্লাস 10 মানে তোমাদেরও কিন্তু বাংলায় অনুবাদ করতে হয়, এবং সেখানে আমরা বারবার যেটা শেখাই যে মূলের প্রতি আনুগত্য নিশ্চয়ই থাকবে, কিন্তু হুবহু বাংলায় অনুবাদ হবে না। কারণ বাংলা ভাষার যে নিজস্ব একটা চলন আছে, বাংলা ভাষার যে নিজস্ব গঠন বৈশিষ্ট্য আছে, সেইটাকে ধরে তোমাকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। ফলে যে সমস্ত লেখক বাংলা ভাষায় বিজ্ঞান লিখতে গিয়ে একদম মাছি মারা নকল করছেন, ইংরেজিতে ভাবছেন বক্তব্য এবং সেটারই হুবহু বাংলায় অনুবাদ করছেন, তাতেই রচনাটা উৎকট হচ্ছে। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, সবাই সেটা বুঝতে পারছে। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. এটার
মাছি মারা নকল কিরকম? যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। লেখক বলছেন এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। এটা লিখলেই বাংলা ভাষাটা বজায় থাকে। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আমি যেটা বুঝছি সেটাকেই আমি সহজ বাংলা ভাষায় বোঝাবো আমার বিজ্ঞানের পাঠকদের জন্য। তাহলেই চুকে গেল। কিন্তু তা তো হচ্ছে না। আমি ইংরেজিতে ভাবছি এবং সেই ইংরেজিটাকে হুবহু লাইন বাই লাইন আমি অনুবাদ করবার চেষ্টা করছি। তাতেই রচনাটা উৎকট হচ্ছে। এইটা থেকে বেরোবার উপায় হচ্ছে যে যেটা আমি ভাবছি সেটাকে আমি সহজ বাংলায় ভাবব এবং সহজ সরল স্পষ্ট বাংলায় বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য অনুযায়ী আমি সেটাকে প্রকাশ করব। ক্লিয়ার? এবারে পরিভাষা নিয়ে আরও একটু কথা বলছেন লেখক। এটা তাহলে আমাদের আগের পয়েন্ট নাম্বার 1-এরই কন্টিনিউটি। আমি তাহলে এখানটাতে করে দিলাম 1 কন্টিনিউটি বলে। কেমন? যে অনেকেই তো বলছেন যে যথেষ্ট বাংলা পরিভাষা নেই, তাহলে যতদিন না উপযুক্ত যথাযথ বাংলা পরিভাষা তৈরি করা যাচ্ছে ততদিন ইংরেজি বানানে, ইংরেজি শব্দই বাংলা বানানে চলবে। এটা যেরকম স্বয়ং রাজশেখর বসু বলছেন, তেমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিও বলছেন। সেই প্রসঙ্গ টেনে লেখক এবার বলছেন, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে তুমি লিখতেই পারো যেসব জন্তুর শিরদাঁড়া নেই। কিন্তু আলোক তরঙ্গ, লাইট ওয়েভ যেটা, তার বদলে কেউ যদি লেখে আলোর কাঁপন বা আলোর নাচন, সেটা লিখলে কিন্তু কিছুমাত্র সহজ হয় না। এবার সবচেয়ে জরুরি কথা, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। তাহলে পরিভাষা কেন আমরা আনবো? যাতে ভাষাটা সংক্ষিপ্ত হয় এবং অর্থটা আমি সুনির্দিষ্টভাবে বোঝাতে পারি। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধে হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দে প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থলবিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক। পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। তাহলে প্রথমবার আমি যখন লিখছি, অনেকে কি বলছেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়েও বক্তব্য প্রকাশ করা যায়। অমেরুদণ্ডী পারিভাষিক শব্দ, চলো বাদ দিয়ে দিলাম, তার বদলে আমি লিখলাম যেসব জন্তুর শিরদাঁড়া নেই। সেটা এখানে হয়তো হতে পারে, কিন্তু সব জায়গায় সেটা খাটবে না। যেমন আলোক তরঙ্গ, তুমি যদি আলোর কাঁপন বোঝাও, ঠিক বৈজ্ঞানিক যথাযথ বিষয়টা আসবেই না, তোমাকে আলোক তরঙ্গই আনতে হবে। কারণ পরিভাষার উদ্দেশ্যই হচ্ছে ভাষাকে সংক্ষিপ্ত আর অর্থটাকে ঠিক ঠিক করে প্রকাশ করা। এক্ষেত্রে যেটা করতে হবে যে সাধারণ একদম আম জনতার জন্য আমি যখন বৈজ্ঞানিক কোনো প্রবন্ধ লিখছি তখন প্রথমবার আমি যখন পারিভাষিক শব্দ ব্যবহার করছি তার ব্যাখ্যাটা বলে দিচ্ছি, দরকার হলে তার ইংরেজি যে টার্ম সেটাও বলে দিচ্ছি। কিন্তু তারপর যখনই আমি আসব আর ব্যাখ্যা না করে ওই পারিভাষিক শব্দটাই ব্যবহার করব। তাহলে কি হবে, আমার রচনাটা যথেষ্ট ঠিকঠাক আঁটোসাঁটো বাঁধুনির হবে। কেমন? এবার চলে এসো 4 নম্বর বাধা অবধি আমরা পেয়েছিলাম। 5 নম্বর বাধাটা, সেটা কি? আমাদের আলংকারিকগণ, আমি জাস্ট এখানটাতে একটু 5 নম্বর দিয়ে রাখছি।
আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ, দেশের অর্থ ভারত, কোনটা স্থান বোঝাচ্ছে। কিন্তু দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসী, তার মানে এখানে কিন্তু আর অভিধা প্রাধান্য পেল না, এখানে প্রাধান্য পেল লক্ষণা। অরণ্যের আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যেরোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ। অর্থাৎ এমন একজন ব্যক্তির কাছে হয়তো আমি কিছু অভিযোগ নিয়ে গেছি যার কাছে বলা না বলা সমান, তার মানেই এটা প্রবাদ হিসেবে বা যখন আমি ব্যঞ্জনায় প্রকাশ করব যে এটা তো অরণ্যের রোদন মাত্র, মানে নিষ্ফল খেদ, এমন খেদ বা এমন আক্ষেপের প্রকাশ যার কোনো ফল হবে না। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ চলতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক স্থলবিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। মার্ক করবে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। তাহলে 5 নম্বর বাধাটা কি? যে অনেক লেখক তাদের বৈজ্ঞানিক রচনার ভাষায় অযথা অলঙ্কারের প্রয়োগ করেন, কিন্তু বৈজ্ঞানিক রচনার ভাষা সবসময় হতে হবে যথাসম্ভব সরল এবং স্পষ্ট, যাতে বিজ্ঞানের বিষয়টা বোঝা যায়। কারণ তুমি এখানে কাব্য করতে বসনি, তুমি এখানে সাহিত্য সৃষ্টি করতে বসনি, তুমি এখানে বিজ্ঞানের বিষয়টা সাধারণের কাছে তুলে ধরতে বসেছ। সেজন্য অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এবং অন্যান্য আর যে সমস্ত অলঙ্কার ইত্যাদি আছে সেগুলো যথাসম্ভব বর্জন করে তোমার বিজ্ঞানের যা বক্তব্য সোজা সরল স্পষ্ট ভাষায় তুমি বলবে। যেমন যেরকম বলেছেন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাস বলে গেছেন এই কথাটা, এটা কাব্য করে বললে শুনতে খুব ভালো, কিন্তু এটা বিজ্ঞানের ভাষায় এর কিন্তু কোনো যৌক্তিকতা নেই, এর কোনো প্রয়োজনীয়তাও নেই। কাজেই বিজ্ঞানের ভাষা হবে অলঙ্কারবিহীন, সরল, স্পষ্ট। ক্লিয়ার হয়ে গেল 5 নম্বর বাধা, এবং সেই বাধাটাকে আমরা কিভাবে অতিক্রম করে যেতে পারি। এবারে 6 নম্বরে এসো। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, কি দেখেছেন দেখো লেখক, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। লেখক বলেই ফেলছেন এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। মানে যিনি সেই বৈজ্ঞানিক প্রবন্ধটি লিখেছেন তিনি বলেইছেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর, এটা কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। হ্যাঁ, এটা জীবজন্তু বেঁচে থাকার জন্য দরকার, ওজোন গ্যাস স্বাস্থ্যকর। লেখক বলছেন এরকম ভুলভাল লেখা না সাধারণ পাঠকের পক্ষে শুধু ভ্রান্তি ছড়াচ্ছে না, বরং অনিষ্ট করছে। সম্পাদকের উচিত, তাহলে এখানে তার বিধানটা দিয়ে দিলেন, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া, যাতে এইরকম ভুল রচনা বিভ্রান্তি না ছড়ায়, সাধারণ মানুষের পক্ষে যাতে অনিষ্টকর না হয়ে দাঁড়ায়।
ক্লিয়ার? তাহলে আমি এখানে 1 2 করে দেখো 6টা, টোটাল 6টা বাধা, এবং সেই বাধা কিভাবে দূর করা যেতে পারে বলে লেখক বলেছেন সেইগুলো একসঙ্গে কিন্তু আলোচনা করে দিলাম, বুঝিয়ে দিলাম। ফলে আমার যে এই 3টে মেন সাব টপিক ছিল সেই সবকটাই কিন্তু আলোচনা করা হয়ে গেল। তোমরা এইভাবেই আমি যেভাবে আন্ডারলাইন করে দিয়েছি সেইভাবেই বইতে আন্ডারলাইন করে করে পড়বে, তাহলেই দেখবে আর কোনো অসুবিধে থাকবে না। তাও যদি দেখো কোনো জায়গা বুঝতে পারছো না, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে নেবে, কারণ ইতিমধ্যেই আমার ক্লাস 10-এর অনেকগুলো পড়া আপলোড করা হয়ে গেছে, যেগুলো তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। কেমন? এবং এটারই শেষে, ডেসক্রিপশনের শেষে যে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করলে তোমরা এটার ওপরে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এবং তার আনসারসও পেয়ে যাবে, MCQ, SCQ, ব্রড কোয়েশ্চেন। ঠিক আছে, সেটা সবাই ক্লিক করে দেখে নিও। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।